দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা মিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি মনির হোসেন খান। আজ আমার সঙ্গে আছে আলোচক হিসেবে আছেন সাবেক জাতীয় ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালি সাব্বির, যাকে আমরা সবাই বাংলার ম্যারাডোনা নামে চিনি। আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বর্তমান বিসিবির প্রধান নির্বাচক মিস্টার 50 হাইউল বাশা সুমন। আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটা ঐতিহাসিক দিন, ঐতিহাসিক শ্রমিক দিবস, আর এর একদিন পরই আরেকটা ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছি আমরা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে প্রথমবারের মতো শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস। 1976 সালে আমরা জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বিটিভিতে শুরু হয়েছিল শিশু কিশোরদের একটা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান নতুন করি, যেই অনুষ্ঠানের মাধ্যমে অনেক আমরা প্রতিভা কিন্তু উঠে আসতে দেখেছি। এবার ক্রীড়াঙ্গনে শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস। আপনাদের দুজনের কাছে জানতে চাইবো, এই নতুন করে স্পোর্টস বাংলাদেশের খেলাধুলায় আসলে কতটুকু প্রভাব রাখবে, সেটা সাব্বির ভাইকে দিয়ে করি। ধন্যবাদ। আমার কাছে খুব মনে হয় 76 or 78-এর দিকে হবে নতুন করে, মানে জিয়াউর রহমান সাহেবের অনুপ্রেরণায় হয়েছিল এটা। এবং তখন কিন্তু একটা স্কাউটিং মানে এরকম ছিল যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা একসাথে মিলে গান বাজনা করা বা একটা স্পোর্টসকে এগিয়ে নেওয়ার জন্য যে পদক্ষেপ সে নিয়েছিল, তখন আমরা কিন্তু তখন ওই সময় ছিলাম, গিয়েছিলাম ওই সময়। কিন্তু এর সাথে দেখেছি তারা কিভাবে খেলোয়াড়দেরকে, বাচ্চাদেরকে একসাথে নিয়ে তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করতো। সেই তার প্রথম থেকে সেটা তাদের এটা ছিল, মানে স্টার্টিংটা ছিল আর কি। এইটা কি মানে প্রভাবটা স্পোর্টসে একটা ভালো প্রভাব রাখবে বলে মনে হয় নতুন করে স্পোর্টসটা তৃণমূল পর্যায়ে? এখন আমি যতটুকু শুনতে পেয়েছি, আমার সাথে যতটুকু আলোচনা হয়েছে আমিনুলের, তো তারা প্রধানমন্ত্রীও বলেছে এই ব্যাপারটা যে আমি নতুন কুড়িকে আবার স্টার্ট করতে চাই। আমি দেখলাম তারা নতুন ধারা একটা চেষ্টা করছে স্পোর্টস ওরিয়েন্টেড করে এটাকে পেট্রোনাইজ করার জন্য। এবং আমার মনে হয় খুব সম্ভবত তারা এটাকে তৃণমূল পর্যায়ে একটা ট্রেনিংয়ের মাধ্যমে তারা এটাকে বিভিন্ন জায়গায় প্রোভাইড করবে, হয়তো বা বিকেএসপিতে প্রোভাইড করতে পারে বা অন্য আদার জায়গায় প্রোভাইড করতে পারে। তা আমার কাছে মনে হয় যে তাদের এই উদ্যোগটা অবশ্যই ভালো। তৃণমূল পর্যায়ে যদি আমি মনে করি যে বিকেএসপি থেকে তাকে প্রোভাইড করা হয়, তারা বিকেএসপিতে অবশ্যই তাদের ট্রেনিংগুলিতে অবশ্যই ভালো কোচ, মানে কোচ, বিদেশি কোচ থাকতে হবে। তাহলে হয় কি, বেসিকটা যদি ছোটোবেলাতে শিখতে পারে, যে ইভেন্টই হোক, ফুটবল, ক্রিকেট, হকি, কাবাডি, যেসব ইভেন্ট আছে, সেগুলো যদি ভালো কোচ দ্বারা তাদেরকে নিয়ন্ত্রিত করা হয়, তারা বেসিক জিনিসটা শিখে যায়, পরবর্তী ধাপে ধাপে তারা আস্তে আস্তে ডে বাই ডে তারা ইমপ্রুভ করতে পারে। সুমন ভাই, জি, এই ইভেন্টটাকে কিভাবে দেখছেন? একটা 64 জেলায় একটা বড় ইভেন্ট তৈরি হচ্ছে, শুরু হচ্ছে। এই আসরটা কতটুকু ইম্প্যাক্ট ফেলবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, বিশেষ করে তৃণমূল পর্যায় থেকে এজ লেভেলের মানে ক্রীড়াবিদ তৈরির ক্ষেত্রে কতটুকু প্রভাব ফেলবে? একদম প্রথম নতুন করে শুরু হচ্ছে। একটু আপনি প্রথম যে প্রশ্ন করেছিলেন, আমাদের ওই সময় মুখস্থ ছিল গানটা, আমরা নতুন আমরা করি, সবসময় এই গানটা আমরা শুনতাম। ওই আমার ছোটবেলা মনে আছে আর কি। তো ওই সময় কিন্তু ওই প্রোগ্রাম দিয়ে কিন্তু সাংস্কৃতিক অনেক ব্যক্তিত্ব উঠে এসেছেন, কিন্তু আমরা দেখেছি। তো আমার মনে হয় যে এইবার যে প্রোগ্রামটা নেওয়া হচ্ছে স্পোর্টস ওরিয়েন্টেড করে, আপনি দেখেছেন 8টা স্পোর্টস ওরিয়েন্টেড করা হয়েছে এখানে। তার মানে এটা খুব ভালো একটা উদ্যোগ। আমাদের এখন স্পোর্টসের একটা আমরা এমন জায়গায় দাঁড়িয়েছি, ক্রিকেট ফুটবল হয়তো ঠিক মতো হচ্ছে, ক্রিকেট ফুটবল, তারপর অনেক কিছু বেশি করা যায়। আমার মনে হয় যে তৃণমূল পর্যায়ে এইটা একটু হলেও কম হচ্ছে এখন, স্পেশালি ঢাকার বাইরে স্পোর্টসটা কিন্তু অনেকখানি থেমে গেছে। এখন নতুন অন্য যে স্পোর্টসগুলি কি জেলা পর্যায়ে, ডিস্ট্রিক্ট পর্যায়ে, উপজেলা পর্যায়ে কিন্তু ঠিক ওর কনস্ট্রাকটিভভাবে হয় না। এটা কিন্তু একটা বড় সমস্যা। এখানে যারা 12-14 বছরের ছেলে যারা আসে, এটা তো এখানে প্রতিভা খুঁজে বের করে খুব ভালো সময়। আমি শিওর যে এখানে যারা হান করবেন তারা তেমন কেউ হবেন, যোগ্য লোকজন হবেন। সেখান থেকে যদি আমরা এই প্রোগ্রামের মাধ্যমে 50টা ছেলে যদি নিয়ে আসতে পারি, সব স্পোর্টস, আমি টকিং অল স্পোর্টস, তাহলে এটা বাংলাদেশ স্পোর্টসে একটা অনেক বড় অবদান রাখতে পারবে। আর সবচেয়ে বড় জিনিস যেটা, এই যে স্টার্টটা হলো, প্রতি উপজেলায়, জেলায় অ্যাটলিস্ট খেলাটা শুরু হলো, এটা কিন্তু দেখুন, আমরা সবসময় একটা কথা বলি যে আপনাকে সবসময় স্পোর্টস পার্সন হতেই হবে তা না, বাট আপনি স্পোর্টসে থাকেন আপনি সবসময়, মানে কন্ট্রিবিউশন। আপনি খেলার হলেও হলেন, আপনি ফুটবলার হলেও হলেন, আপনাদের প্রতিভা থাকে, ক্রিকেটার হলেও হলেন,
আমাদের মানসিক এবং শারীরিক বিকাশের ক্ষেত্রেও তো স্পোর্টসটা দরকার। একদমই, স্পেশালি এই যুগে যখন আমরা সবাই একটু সংগ্রাম করছি গ্যাজেট নিয়ে, যেখানে আমাদের বাচ্চারা মাঠে যাওয়াতে গ্যাজেটে অনেক বেশি আসক্ত হয়ে যাচ্ছে, অনেক বেশি সময় স্ক্রিনে কাটাচ্ছে। আমাদের সময় তো আমরা যখন ছোটো ছিলাম, সাব্বির ভাই নিশ্চয়ই বললেন যে আমরা তো সারাদিন মাঠেই কাটাতাম, বাট এখন কিন্তু অনেক বাচ্চাই কিন্তু মাঠের থেকে স্ক্রিনে বেশি সময় কাটায়। ইটস এ প্রবলেম, এটা কিন্তু সামাজিক প্রবলেম একটা। তো তাদেরকে যদি আমরা মাঠে নিয়ে আসতে পারি, শুধু মাঠে নিয়ে আসলাম, তাদেরকে আমরা ওই ক্ষেত্রটা তৈরি করে দিতে পারি যেখানে তারা মাঠে এসে যেই স্পোর্টসটা তিনি ভালো করেন বা যেই স্পোর্টসটা পছন্দ করেন সেটা খেলতে পারবেন, তাহলে এটা আমাদের সামাজিকভাবে অনেক বড় একটা পরিবর্তন আসবে। খেলার যদি থাকেন ডেফিনেটলি উঠে আসবে, যদি খেলার না হয় একদিন স্পোর্টস ওরিয়েন্টেড থাকলেও না অনেক কিছু থেকে দূরে থাকা যায় আর সুস্থ সামাজিক পরিবেশ তৈরি হয়। বলতে পারি যে যদি প্রতিভা থাকে সাব্বির সুমন হতে পারবে, না হলে অন্তত মনিরের জায়গায় আসতে পারবে। আচ্ছা, যেটা বলছিলাম যে প্রাথমিক পর্যায়ে কিন্তু 64 জেলা থেকে 12 থেকে 14 বছর বয়সের 1,60,000 শিশু কিশোর এই ইয়েতে আসরটায় অংশ নিচ্ছে। পর্যায়ক্রমে সেটা বিভাগীয় পর্যায়ে যাবে, সেখান থেকে আসবে চূড়ান্ত পর্যায়ে আসবে। সাব্বির ভাই, আপনাকে তো সবাই বাংলার ম্যারাডোনা বলে ডাকে। গত 3 যুগে কেন আরেকজন মেসি কিংবা জিদান কিংবা রোনালদো তৈরি হয় নাই? এইটার আসলে শুধু কেন ঢাকা কেন্দ্রিক হয়? মানে আমরা আগে গ্রামে গঞ্জে খেলা দেখেছি, সেইটা এখন গ্রামে গঞ্জে থেকে ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। সেই ঢাকা কেন্দ্রিক যেটা ছিল আমাদের ক্লাব পর্যায়ে, সেটাও কিন্তু মানে আমরা ওইভাবে আগের যে ক্রেজটা সেটা দেখতে পাচ্ছি না। কেন এটা? আসলে প্রবলেম হলো যে আমাদের পুরা সঠিক প্ল্যানটা আমরা এখন পর্যন্ত করতে পারছি না। বিগত 20 বছরে আমরা ফুটবলকে অনেক পিছিয়ে দিয়েছি। আমি যদি ফুটবলের কথা বলি, হ্যাঁ, অনেক পিছিয়ে দিয়েছি। আমাদের সঠিক প্ল্যান নাই। আনপ্ল্যানের কারণে আমাদের কিন্তু এই অবস্থান, অবকাঠামোগুলি ঠিক নাই। আমি মনে করি যে যে উদ্যোগটা প্রধানমন্ত্রী নিয়েছে আমিনুল হকের সহযোগিতায়, আমিনুল হক যদি এই স্ট্রাকচারটা রেডি করতে পারে, যেমন আমাদের নতুন করে বাচ্চাদেরকে রিক্রুট করে তাদেরকে প্রোভাইড করা, এবং পাশাপাশি আমাদের যে ইভেন্টগুলির কথা বলেছে, ইভেন্টগুলি যেমন অলিম্পিকে সেই ইভেন্টগুলি আছে, এই অলিম্পিক ফেডারেশনগুলিকে সমৃদ্ধশালী করা, যারা অসচ্ছল অবস্থায় আছে, যারা প্রোভাইড করতে পারছে না ঠিক মতন, তাদেরকে সহযোগিতা করা। আমি যদি বলি আমার ফুটবলে ক্লাবগুলিকে সচল করা, ক্লাবগুলি খুব দৈন্য দশায় আছে, ক্লাবগুলিকে সেটেল করা। আমাদের পুরো ঢাকা, আমি বলি যে 8টা ডিভিশন যদি বলি বা 10টা ডিভিশন বলি, এটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম করা, যে অবকাঠামোগুলি আছে সেটা কিন্তু আমিনুল হককে করে দিতে হবে। এবং আমাদের ক্লাবকে সমৃদ্ধ করার জন্য যে ফান্ডগুলি ক্রিয়েট করা দরকার, সেটা কিন্তু ব্যাংকের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে প্রধানমন্ত্রী কিন্তু এটা করে দেওয়া উচিত, নাহলে কিন্তু আমাদের ফুটবল ডেভেলপ করতে পারবে না। আরেকটা যেটা বলছি, 15-20 বছর হয়ে গেছে আজকে ফুটবল ফেডারেশনের, আমরা কিন্তু সুষ্ঠুভাবে কোনো প্ল্যান পাচ্ছি না, কোনো ক্যালেন্ডার পাচ্ছি না আমাদের খেলা কখন কোনটা হবে। এবং পাশাপাশি ঢাকা লিগ হচ্ছে, বি লিগ হচ্ছে, বিসিএল হচ্ছে, আর ফার্স্ট ডিভিশন হয়েছে, এই 3টা খেলা হয়েছে, এছাড়া আর কোনো খেলাধুলা হয়নি। পাইন ফুটবল লিগ হয় না, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন হয়নি। প্লাস ডিস্ট্রিক্টে যে খেলাগুলি হয়, লিগগুলি হয়, শেরেবাগ ক্লাব, সরোজী ক্লাব, এগুলি কোনো প্ল্যানিং নাই। তো এই আনপ্ল্যান যদি করে থাকে, আমরা সবসময় কী করি যে আমাদের বছর, এই যে 20টা বছর নষ্ট করে ফেলেছি, আবার কিন্তু আমরা শুরু থেকে স্টার্ট করছি। আবার যদি আমি 10 বছর আবার আমরা শুরু থেকে স্টার্ট করবো, তা আমার কাছে মনে হয়, আমি প্রধানমন্ত্রীকে আকর্ষণ করে বলছি যে আমাদের আমিনুল হক যেমন স্পোর্টসে আছে, ওতে সবাই সহযোগিতা করা উচিত এবং সঠিক প্ল্যানটা তাকে দেওয়া উচিত। এবং আমি বিশ্বাস করি যে সঠিক প্ল্যানে যদি আমরা আমরা নিতে পারি এবং এটাকে কার্যকর করার জন্য প্রধানমন্ত্রীর উদ্যোগে আমাদের এই কাজগুলো নির্ধারণ করা হয়, আমার কাছে মনে হয় ফুটবল পিছিয়ে থাকবে না, এবং ফুটবল শুধু না, টোটাল স্পোর্টস পিছিয়ে থাকবে। যেটা বলছিলাম যে নতুন করে স্পোর্টস যেটা শুরু হতে যাচ্ছে, এই প্রথম আসরে 8টা ডিসিপ্লিন থাকছে। ফুটবল, ক্রিকেটের পাশাপাশি অ্যাথলেটিক্স, সাঁতার, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট, দাবা ও কাবাডিও থাকছে। সুমন ভাই, আপনাকে একটা বিষয় জানতে চাই যে বাংলাদেশের সবাই কিন্তু আসলে হয় ক্রিকেটার হতে চায়, না হলে ফুটবলার হতে চায়। পেশা হিসেবে আসলে অন্য ডিসিপ্লিনগুলো কিন্তু সেইভাবে উঠে আসে না। এটা এই আসরটা দিয়ে আসলে মানে অন্য ডিসিপ্লিনগুলোকে তুলে আনার কোনো সুযোগ আছে কিনা, বা এটা করতে গেলে কি কি করতে হবে আপনার বলে মনে হয়? যে 8টা ডিসিপ্লিন দেখলাম, এর মধ্যে একটা মার্শাল আর্ট ছাড়া আমি সবগুলি খেলেছি। একসময় কিন্তু তাই ছিল। আমি সব ফুটবলার ক্রিকেট খেলতেন, সব ক্রিকেটাররা ফুটবল খেলতেন, এবং আমরা মাল্টি স্পোর্টসের সাথেই যুক্ত ছিলাম। আমরা ব্যাডমিন্টন খেলেছি, হকি খেলেছি, উই ইউজড টু প্লে অল কাইন্ড অফ স্পোর্টস।
ব্যাপারটা কাবাডি সবকিছু খেলেছি তা। এবং একটা রিসার্চে কিন্তু রিসার্চে কিন্তু বলা হয়ে থাকে যে যেই খেলোয়াড় মাল্টি স্পোর্টসের সাথে যুক্ত থাকেন তার প্রতিভাটা বেশি হয়, সে আর বেটার প্লেয়ার হতে পারে একটা স্পোর্টসে যারা থাকা ছাড়া। এটা যেটা হয় যে ফুটবল এবং ক্রিকেট এটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দুটি খেলা, তো সবাই আসলে সেই খেলার হতে চান। অ্যাট দ্য সেম টাইম এটা বুঝতে হয় কি যে আমি কিন্তু ফুটবল খেলতাম ছোটবেলায়, কিন্তু আমার ফুটবলের প্রতিভা ছিল না, সো আই চুজ ক্রিকেট, বিকজ ফুটবলের থেকে ক্রিকেটটা আমি ভালো খেলেছি। সো আমি যদি ক্রিকেট না খেলতাম আমি কিন্তু কিছুই হতে পারতাম না, মানে ফুটবল যদি প্রতিভা ছিল হতে পারতাম না। সো ব্যাপারটা আমরা যদি সবাইকে সব খেলা খেলতে দিই তখন কিন্তু বোঝা যায় কে কোন দিকে কোন স্পোর্টসে ভালো। এই যে বলা না যে অনেক বলা নিউজিল্যান্ডে খুব কম সংখ্যক লোক কিন্তু ওরা সব স্পোর্টসে ভালো খেলে, বিকজ ওরা ওই প্রতিভাটা বাঁচতে পারে, যে ভালো স্পোর্টসে সে সেটাই করে, যার জন্যে করতে সুবিধা। আর আপনি যদি বলেন পেশা হিসাবে এটা আসলে একটু অনেক বেশি প্ল্যান করতে হবে। সাবির ভাই একটু বলেন আমরা যে স্পোর্টস সেই প্ল্যান করে এগোতে হবে, কারণ আপনি যদি আমাদের ফুটবলে ক্রিকেট এটার একটা বড় পেশা হিসাব নিতে হবে, বিকজ এখানে ক্লাবগুলি স্ট্রং ক্লাবগুলি থেকে ফিনান্সিয়াল একটা বেনিফিটস পাওয়া যায়। বাকি স্পোর্টসগুলিতে কিন্তু ক্লাবগুলিতে ওরকম বেনিফিটস পাওয়া যায় না যেটাতে আপনি পেশা হিসাবে নিতে পারবেন। বাট আপনি যদি একটা জিনিস ক্রিয়েট করতে পারেন যে স্পেশালি চাকরির ব্যাপারে যদি করতে পারেন, কর্পোরেট হাউসগুলি যদি এরকম আগে কিন্তু এটা ছিল, কর্পোরেট হাউসগুলো কিন্তু চাকরি পেত, তাহলে কিন্তু এটাকে অনেকে পেশা হিসেবে নিতে পারেন। যেটা যদি আমরা আবার ক্রিয়েট করতে পারি তাহলে খুব ভালো হয়। আমাদের মানে অ্যাথলেটিক্স, সাঁতার, এই কিছু কিছু ডিসিপ্লিন আছে সেগুলো কিন্তু আমাদের খুব ভালো লুক আফটার করে সার্ভিসগুলো নেয়, এবং সেই তাদের মাধ্যমে কিন্তু এই খেলাগুলো এখনো বিশেষ করে অ্যাথলেটিক্স, সাঁতার, কিছু কিছু ইভেন্ট যেগুলো আছে এগুলো কিন্তু তারা টেক কেয়ার করে। বাকিগুলো বিশেষ করে ধরেন দাবা, আমরা দাবায় নিয়াজ মুর্শিদকে পেয়েছি সাউথ এশিয়ায় প্রথম গ্র্যান্ড মাস্টার, কিন্তু আলটিমেটলি সেভাবে উঠে আসেনি। এইগুলোর পেট্রোনেজটা আসলে কিভাবে সম্ভব? এটা কি রাষ্ট্রীয়ভাবেই আসলে শুধু রাষ্ট্রের দায়িত্ব বা সরকারের দায়িত্ব, নাকি আসলে অন্যভাবে কোনোভাবে মানে বেসরকারি প্রতিষ্ঠানগুলি যেগুলি আছে তাদেরও এগিয়ে আসার কোনো সুযোগ আছে? আমরা কিন্তু ইদানিং দেখছি ক্রীড়া ভাতা চালু হয়েছে, উইচ ইজ ভেরি গুড। খেলোয়াড়রা মানে মান্থলি একটা স্যালারি পাচ্ছেন, যেটা খুব ভালো, এটা একটা অনেক বড় ইন্সপিরেশন। এটা দিয়ে আসলে অনেক স্পোর্টস যেগুলি অত ফিনান্সিয়ালি স্ট্রং না সেটা অনেক প্লেয়ার মানে সার্ভাইভ করতে পারবেন, কিন্তু এটাকে আসলে ওই ইন্সপিরেশন নিতে পারবেন। বাট আপনি যেটা বললেন যে দাবা ইজ ওয়ান অফ মাই ফেভারিট স্পোর্টস আর কি। দাবাটাতে যেহেতু ওইখানে ক্লাব বেস ওরকম কিছু নেই, সেখানে আমরা যেটা করতে পারি, একটা তো আমি যেটা বললাম কর্পোরেট হাউসগুলিকে এগিয়ে আসা, এখানে জব ক্রিয়েট করা। আর একটা যেটা হচ্ছিল আমার মনে হয় যে আমাদের তো অনেক কোম্পানি কম বেশি আছে, কিন্তু তো তাদেরকে এটার সাথে এনটাইটেল করে দেওয়া যে ইউ হ্যাভ টু ডু সামথিং ফর দিস স্পোর্টস, অথবা যে কাউকে স্পন্সর করা, এগুলি তাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা তো সবসময় গভর্নমেন্টের উপর আশা করে থাকবো না যে গভর্নমেন্টকেই সব কিছু দেখতে হবে, সব কিছু করতে হবে। আমাদের প্রাইভেটলি কিছু কোম্পানি এগিয়ে আসা উচিত, এবং সেখানে যদি গভর্নমেন্ট, আমরা অফ ইয়ারে সাব্বিরের সাথে আলাপ করছিলাম যে এখানে একটু রিবেট দেওয়ার ব্যাপার আছে, সেরকম যদি গভর্নমেন্ট যদি কোম্পানির সাথে এইভাবে এগিয়ে আসে যে তুমি স্পন্সরগুলো তুমি একটা তোমার এই ফাইন্যান্সিয়ার থেকে যে রিবেট পাবা, এরকম যদি কিছু স্কিম চালু করতে পারি তাহলে হয়তো কোম্পানিগুলি স্পন্সর করবে, তাহলে ধরেন এই প্রবলেমগুলি অনেক সলভ হয়ে যাবে। সাবির ভাই, সুমন ভাই একটা কথা বলছিলেন যে সরকার থেকে প্লেয়ারদের একটা ক্রীড়া ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই ক্রীড়া ভাতাটা পাচ্ছে আসলে মূলত ফুটবল এবং ক্রিকেটকে কম দেওয়া হচ্ছে, যদিও এবার মানে দ্বিতীয় ধাপে যেই ফুটবলাররাও অনেকে যোগ হয়েছেন, এটা দেওয়া হচ্ছে যেই স্পোর্টসে আসলে ভাতাটা কম বা উৎসাহ দেওয়ার জন্যই আসলে একটা ভাতা দেওয়া হচ্ছে। এটা কি আসলে সরাসরি খেলোয়াড়দের দেওয়ার সঙ্গে সঙ্গে যদি যেই খেলাগুলো আছে, ধরেন অ্যাথলেটিক্স আছে, কাবাডি আছে, এই ফেডারেশনগুলোকেও যদি এইভাবে কোনো রকম স্পন্সর করা যায়, সেটা কি আরও লিগ চালু করা বা খেলাগুলোকে আরও নিয়মিত করার ক্ষেত্রে সুবিধা দিবে কিনা, বা এটা প্রয়োজন কিনা? যেটা বললাম যে ইন্ডিভিজুয়ালি যে খেলাগুলি আছে, যেমন দাবার কথা বলছি বা অন্য অন্য ইভেন্টগুলি আছে, এইগুলিকে যদি পেট্রোনাইজ করা যায়, গভর্নমেন্ট থেকে পেট্রোনাইজ করতে হবে, প্লাস স্পন্সর যদি করা যায়, যেমন নিয়াজ বসে দাবড় ছিল, এরকম যদি কেউ কাউকে এই ধরনের উদীয়মান যারা আছে দাবড়, তাদেরকে যদি স্পন্সর করা যায় কোনো প্রতিষ্ঠান, বা তাদেরকে এমন বললো যে তাকে চাকরি হিসাবে নিল একটা প্রতিষ্ঠান, এইভাবে তাকে প্রোভাইড করতে হবে। আর আরেকটা সবচেয়ে বড় জিনিস ছিল যে ক্রীড়া ভাতা যে চালু করেছে, আমার কাছে ফুটবল, ক্রিকেট এর বাইরে বেশি ওই দিকে ক্রীড়া ভাতা দেওয়া উচিত। তারা কিন্তু টাকা পয়সা খুব কম পায়, সেই হিসাবে ওই দিকেই তাদের বেশি দেওয়া উচিত, এবং তাদেরকে
পেট্রোনাইজ করা যায়। আমি বিশ্বাস করি যে আমি যেহেতু অলিম্পিকে আছি, অলিম্পিক ফেডারেশনগুলি কিন্তু অনেক দুর্বল, এবং তাদেরকে যদি স্পন্সরশিপ ব্যবস্থা করে দেওয়া যায়, যেমন আমি মনে করি যে ক্রীড়া মন্ত্রণালয় থেকে একটা থোক বরাদ্দ দিয়ে, যেমন একটা এক্সাম্পল, একটা ফেডারেশন 10 কোটি টাকা ফেডারেশন থেকে দিল, তা আমাদের 25টা ফেডারেশন তাহলে 250 কোটি টাকা দেওয়া হলো, তাহলে একটা 10 কোটি টাকা তার 10 লাখ টাকা প্রতি মাসে আসছে, প্লাস সে যদি কোনো ব্যাংক বা কোনো অন্য প্রতিষ্ঠানকে তাকে অ্যাড করে দেওয়া হয়, তাহলে ওই ইভেন্ট কিন্তু সমৃদ্ধিশালী হয়ে গেল। সে কিন্তু বেছে বেছে বিভিন্ন জায়গা থেকে বেছে প্লেয়ার এনে প্রশিক্ষণ দিতে পারে, ওই প্লেয়াররাই কিন্তু আমাদের দেশের জন্য কিছু বই আনতে পারে, রেজাল্ট বই আনতে পারে। সেই অবকাঠামোগুলি তৈরি করতে হবে। সেইটা আমার কাছে মনে হয়, আমি ক্রীড়ামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এনএসসির মাধ্যমে কিন্তু এই ফেডারেশনগুলি চলে। তা আমি কি মনে করি যে এদেরকে প্রপারভাবে যদি গাইডেন্স দেওয়া যায় এবং প্রপারভাবে যদি তাদের সহযোগিতা করা যায়, আমার কাছে মনে হয় এই ফেডারেশনগুলি এই খেলাগুলিও আস্তে আস্তে মানুষ আকর্ষিত হবে, যারা খেলতে চায় তারা এইখানে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে খেলতে। সাবির ভাই, যদি ফুটবলের কথায় আসি, বাংলাদেশের নারী ফুটবলের জাগরণ যেটা আমরা দেখছি বর্তমানে, যে নারী ফুটবল, এটা কিন্তু স্কুল ফুটবল থেকে শুরু হয়েছিল। একবারে যদি বলি যে প্রাথমিক স্কুল পর্যায়ের যে ফুটবল, সেখান থেকে শুরু হয়েছিল। সেই জায়গা থেকে আমরা অনেক উত্থানটা দেখেছি, কলসিন্দুরের উত্থান দেখেছি, আবার তাদের পড়ে যাওয়াটাও দেখেছি। কেন এমনটা হয় কেন, আর এখন কি অবস্থায় আছে নারী ফুটবলটা? আসলে আমরা পাইপলাইনটা বলি, বা যারা সিনিয়র লেভেলে খেলছে তাদের অবস্থানটা কোন জায়গায় আছে? অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের কোনো কিছুই ঠিক থাকে না। প্রবলেম হয়েছে কি, আমরা স্টার্ট করি, এরপর ভেঙে যায়, আবার নতুন করে 5-7 বছর আবার কোনো কিছু স্টার্ট করি। আমরা একটা অবকাঠামো বা স্ট্রাকচার, একটা স্ট্রাকচারে সবসময় একটা ইভেন্ট চলে থাকে। তা এটাকে দেখা হবে যে 5 বছর পর বা 2 বছর পর, প্রতি বছর দেখা হবে, যেটা চেক করা হবে যেটা কতটা ইমপ্রুভ করছে, এখানে কি প্রয়োজন। হ্যাঁ, সেই প্রয়োজনগুলিকে টেকনিক্যাল সাইড হতে পারে, নিউট্রিশন সাইড হতে পারে, অনেক কিছু আছে। স্পোর্টস কিন্তু সায়েন্স, বড় একটা বিরাট সায়েন্স। তো এইটাকে কিন্তু বুঝতে হবে, এটাকে ইউটিলাইজ করতে গেলে প্রপার ওয়েতে আপনাকে প্রফেশনাল ওয়েতে নিতে হবে। এবং আমি বিশ্বাস করি আমিনুল হক অনেক ভালো বুঝে। আমি বিশ্বাস করি যে সে যদি তার সতীর্থ বা তার সিনিয়র প্লেয়ারদেরকে নিয়ে সে সাজেশন নেয় যে তারা আমরা কি বলতে চাই, আমাদের জন্য যে কথাগুলি নিয়ে এসে যদি প্রোভাইড করতে পারে, আমার কাছে মনে স্পোর্টস আবার দাঁড়ায় যাবে, আমি বিশ্বাস করি। আর সাবির ভাই, আপনি কি ইন্টার স্কুল খেলেছেন? হ্যাঁ, ইন্টার স্কুল খেলেছি। সুমন ভাই, মানে আমরা যেটা খেলতাম নির্মাণ ক্রিকেট। হ্যাঁ, না, নির্মাণ ক্রিকেট, স্কুল ক্রিকেট কিন্তু এখন হয়, নির্মাণ না, এখন প্রাইম ব্যাংক স্পোর্টস। সেটাই আমি জানতে চাচ্ছি যে না, আমার খেলা হয়নি, বাট আমি নির্মাণ স্কুল দলটাতে খেলেছি পরে আর কি। এখন যেটা আগে ছিল নির্মাণ, সেটা এখন স্পন্সর চেঞ্জ হয়ে প্রাইম ব্যাংক। এটা কোন লেভেলে, এটার ইম্প্যাক্টটা আসলে কতটুকু? আগে যে ইম্প্যাক্টটা ছিল, মানে খেলোয়াড় তৈরি না হোক, মানে সবার একটা আগ্রহ থাকতো, স্কুল লেভেলের যারা ছিল সবার একটা আগ্রহ থাকতো, এবং সবাই ওই খেলাটা কেন্দ্রিক চিন্তা ভাবনা করতো। এই ইম্প্যাক্টটা এখন কতটুকু? এটা কি চেঞ্জ হয়ে গেছে নাকি, না আগের মতো আছে? চেঞ্জ হয় নাই, এখন কিন্তু খেলার বেড়েছে। ইনফ্যাক্ট যে স্কুল টুর্নামেন্টের কথাটা বলছি, এখন প্রায় 450 স্কুলদের খেলে, এখন কিন্তু চলছে। আমি তো কিছুদিন আগে গেম ডেভেলপমেন্টে ছিলাম, এটা কিন্তু এখনও চলছে। সব স্কুলগুলি আসছে, খেলা কিন্তু হচ্ছে না তা না। ইনফ্যাক্ট এই খেলাগুলি হয় বলে কিন্তু আমাদের ক্রিকেটারদের যে সাপ্লাইনটা সেটা সেটা এখন ঠিক মতো চলছে, বিকজ ডিস্ট্রিক্টগুলি অন্য খেলা কিন্তু হয় না। এই যে এখন ক্রিকেট বোর্ডে যে আন্ডার 14 লেভেলে হয়, আন্ডার 16 লেভেলে হয়, আন্ডার 18 লেভেলে, এগুলো কিন্তু সব জেলাভিত্তিক শুরু, তারপর ডিভিশনাল হয়, তারপর জোনাল হয়। এগুলো কিন্তু অনগোয়িং প্রসেস চলছে, যার জন্য কিন্তু আমাদের ক্রিকেটের প্লেয়ারদের সমস্যা হচ্ছে না, এবং স্কুল ক্রিকেটটা কিন্তু চলছে। একটা যে প্রবলেমটা হয়েছে এখন, যেটা জেনারেল প্রবলেম, আগে স্কুলগুলির মধ্যে একটা আগ্রহ ছিল, এখন কিন্তু অনেক সময় এখন সব পুরা স্কুল টুর্নামেন্টে পুরাটা কিন্তু বিসিবি ব্যয়ভারটা নিয়ে ব্যয়ভারটা গ্রহণ করে থাকেন। আগে স্কুল নিজে খেলতে আসতো, আমরা যখন সেই সময়ের কথা বলছি, স্কুলগুলির মধ্যে একটা, সেটা সব স্কুলে স্পোর্টস একটা কাইন্ড অফ কম্পালসারি জিনিস থাকতো, ফুটবলকে সবাই খেলতো। এই নতুন করিটা কি বাড়তি সুবিধা দিবে? আই থিঙ্ক দে ডু, আমার ডেফিনেটলি দেবে। এই যে এখন যেটা হচ্ছে হয়তো ডিস্ট্রিক্ট পর্যায়ে, এটা কিন্তু উপজেলা পর্যায়ে চলে যাচ্ছে। তো আপনি কোথায় কোন প্রতিভা লুকিয়ে আছে আপনি জানেন, খেলা হলে না তখন খুঁজে পাওয়া যায়। সেইটাতে ডেফিনেটলি আমরা একদম তৃণমূলে চলে যাচ্ছি, এটা অবশ্যই অনেক হেল্প করবে। বা যেটা বলছে ডিস্ট্রিক্টে
অ্যাটলিস্ট খেলাগুলো শুরু হলো, মিস্টার সেঞ্চুরি পাবো আশা করি। ডাবল সেঞ্চুরি পেতে ডাবল সেঞ্চুরি রেগুলার বেসিসে পেতে হবে। ডাবল সেঞ্চুরি তো হবে, কিন্তু রেগুলার বেসিসে যেন আসে। আর তৃণমূল ক্রীড়াবিদ তুলে আনার বড় একটা উদ্যোগ এটা আসল। প্রধানমন্ত্রী তারেক রহমান যে খেলা নিয়ে চিন্তা ভাবনা করেন তার একটা প্রতিফলন বলা চলে এইটাকে। সমস্যা হলো বিগত বছরগুলোতেও কিন্তু আমরা এই ধরনের কিছু উদ্যোগ আমরা দেখেছি। যুব গেমস হয়েছে, 2টা আসর হয়েছে, কিন্তু অনেকটা দায় সারা গোছের। যখন আসরগুলো হয়েছে একটা উৎসবের আমেজ ছিল, কিন্তু তরুণ ক্রীড়াবিদদের নার্সিং বা আন্তর্জাতিক মানদণ্ডে তৈরি করার যে উদ্যোগটা, সেটা কিন্তু আমরা খুব বেশি দেখিনি। সাবির ভাই, আমি আপনার কাছে আসলে জানতে চাইবো, আমাদের কিন্তু একটা বিকেএসপি আছে যেটার অবকাঠামো যদ্দূর অনেকেই বলে, ইন্ডিয়া থেকে অনেকে এসে আমাদের এই বিকেএসপি দেখে অনেক বেশি প্রশংসা করেছে, কিন্তু আমরা দেখি যে এটা কিন্তু আমরা বিশ্ব মানদণ্ডে পরের কথা, এশিয়ার মানদণ্ডেও কিন্তু আমরা সেভাবে তুলে আনতে পারি না। শুধু ফুটবল ক্রিকেট না, অন্যান্য জায়গাতে। সমস্যাটা কোন জায়গায়? অ্যাকচুয়ালি সমস্যা তো বিকেএসপি, আমি অন্য ইভেন্টের কথা বলতে পারবো না, কারণ ফুটবল ক্রিকেট সম্বন্ধে আমার কিছুটা ধারণা আছে, আইডিয়া। হকি সম্বন্ধে আমার ধারণা আছে কিছুটা, কিন্তু অন্য ইভেন্টগুলি যে আছে, আমি কেমন হয় এখানে টেকনিক্যাল সাইডগুলি আছে। টেকনিক্যাল সাইডগুলি যারা বোঝে যে প্রতিটা, অ্যাকচুয়ালি আমি বেসিক যদি বলি যে প্রতিটা ইভেন্টের মানে তৃণমূল পর্যায়ে তার যে নিউট্রিশন, তার যে ফুডিং ক্যাপাসিটি, তারপর তার যে রেস্ট, তার যে তাকে যা যা দেওয়া দরকার সেটা তাকে দিতে হবে, এবং প্রপার কোচের মাধ্যমে, একটা ভালো কোচের আন্ডারে তাকে ট্রেনিং করাইতে হবে। হয়তো বা সে ভালো অ্যাথলিট হইতে পারে, নাও হইতে পারে, ডাজন্ট ম্যাটার, বাট তাকে যদি পাইপলাইন স্টার্ট করে দেওয়া, পাইপলাইন যদি স্টার্ট করে দেয়, আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে সে চিন্তা করবে, সে চুজ করবে যে আমি কি করব, কোনটা নিব, কোন ইভেন্ট নিব। যেমন আমরা, সুমন বললো যে আমরা অনেক খেলায় খেলেছি, তো এখন যদি আমরা বিকেএসপির মাধ্যমে যে আমরা প্রত্যেকটা ইভেন্ট নিয়ে কাজ করি, তাহলে প্রতিটা ইভেন্টের যা প্রয়োজন জিনিস আছে, সেই প্রয়োজনীয় জিনিসগুলিকে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে, করলেই আপনি প্রপার রেজাল্ট পাবেন। সুমন ভাই, ফুটবল বা ক্রিকেটে যারা উঠে আসবে এই প্রকল্প থেকে, যারা উঠে আসবে, প্রতি বছরই তো এই আসরটা হবে, সেই আসর থেকে প্রতি বছরই কিছু না কিছু আমরা প্লেয়ার আশা করি পাবো। ফুটবল বা ক্রিকেটে যারা আসবে তাদেরকে হয়তো ফুটবলের ফেডারেশনের আন্ডারে, বা ক্রিকেটে যারা উঠে আসবে ক্রিকেট বোর্ডের আন্ডারে দিয়ে দেওয়া হবে। তাদের নার্সিং করার একটা প্রক্রিয়া আছে, একাডেমি আছে, এজ লেভেল আছে, বিভিন্ন প্রক্রিয়ায় করেন। অন্য খেলাগুলা মূলত কিন্তু আমাদের বিকেএসপি, সেই ক্ষেত্রে আসলে তাদের সেখানেই যাবে এবং সেখানেই তাদেরকে নার্সিং করা হবে। সেখানে আসলে কি ধরনের ফ্যাসিলিটিসটা দরকার, কোন জায়গায় এটা প্রায়োরিটি দেওয়া উচিত বলে মনে করেন? এই নতুন করে স্পোর্টসের সবচেয়ে আমার কাছে সবচেয়ে ভালো দিক যেটা মনে হচ্ছে, অবশ্যই প্রোগ্রামটা যেটা বললাম, যেটা অনেক বড় ইম্প্যাক্ট ফেলবে আমাদের স্পোর্টসে। এর একটা অনেক ভালো দিক হলো এখানে কিন্তু যারা ভালো করবেন তাদেরকে বিকেএসপিতে আমরা প্রোভাইড করছি। একটা আমাদের ক্রিকেটও কিন্তু হয় নাকি আন্ডার-18 ভালো করে তারপরে পরের যে গ্যাপটা থাকে সে হয়তো কন্টিনিউ করতে পারে না, মানে ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে কিংবা সুযোগ সুবিধার পরে থাকে, মানে হয়তো পরবর্তী যে পর্যায়টা 18 থেকে 20-22 বছর পর্যন্ত অনেক ছেলে কিন্তু আমরা অনেক সময় হারিয়ে যায়, মানে সুযোগটা পায় না অনেক সময়। বিকেএসপি থাকলে কি আপনি সেটা পাবেন না, প্রপার সুযোগটা পাচ্ছেন। আমরা এই প্রোগ্রামটা এটা খুব ভালো বিষয়, এখানে যারা প্রতিভা খুঁজে পাবে তাদেরকে বিকেএসপিতে প্রোভাইড করলে তাদের আর বাকিটা, মানে প্লেয়ার হওয়ার জন্য যেটুকু দরকার সেই সুযোগ সুবিধা পাবেন। এখন যেটা আমার করতে হবে মনে, যে বিকেএসপিতে আমাদের আসলে প্রপার কোচেসটা খুব ইম্পর্টেন্ট, ওইখানে আমাদের ওইখানে মনে একটু নজর দিতে হবে। এখন যারা আছেন ডেফিনেটলি ভালো, কিন্তু সেখানে যদি আমরা আরও ভালো করতে, আপনি এইটা বলছিলেন না যে এখানে আমরা বিশ্বমানের খেলা তৈরি করছি না, এশিয়ান মানের খেলা তৈরি করতে পারি, তো আমার মনে হয় এইখানে যদি বিকেএসপির যে স্ট্রাকচার আছে সেখানে কিন্তু মোটামুটি খারাপ না। বিকেএসপি কিন্তু সব কিছু আছে, ক্রিকেট বলেন, ফুটবল বলেন, অন্য স্পোর্টস বলেন, দুঃখিত, কিন্তু আমরা যদি সেখানে প্রশিক্ষকদের মানটা আরও ভালো করতে পারি, আরও ভালো ভালো প্রশিক্ষক নিয়ে আসতে পারি সব স্পোর্টসে, তাহলে এখান থেকে ডেফিনেটলি যে প্লেয়াররা আছেন তারা আরও ভালো করবেন। আমার যে সোফার আমরা তো কথা বলছি সব স্পোর্টস নিয়ে, শুধু ফুটবল নিয়ে কথা বলছি, সেটাই, সব স্পোর্টস নিয়ে কথা বলি, এবং এই পরিকল্পনা যদি আমরা সব স্পোর্টসকে নিয়ে নিই, এবং শুধু ঢাকা বিকেএসপি না, আমাদের কিন্তু আরও কয়েকটা বিকেএসপি আছে, সব বিকেএসপিগুলি যদি আমরা সেম ফ্যাসিলিটি প্রোভাইড করতে পারি, তাহলে এই প্রোগ্রামটা যে উদ্দেশ্যটা সেটা পুরোপুরি সফল হবে। আরেকটা আমি শুনে অ্যাড করতে চাই, যেমন ওরা তো একটা এজ লেভেল পর্যন্ত করে, এর পরবর্তী তার কিন্তু প্রফেশনাল লিগে আসতে হবে। তো প্রফেশনাল লিগ যখন আসবে, তো সেই ক্ষেত্রগুলি কিন্তু আমাদের তৈরি করতে হবে। যেমন ক্রিকেটে একটা তৈরি করা আছে, ক্রিকেটে একটা স্ট্রাকচার তৈরি করা আছে, আমাদের ফুটবলে কিন্তু এখনও স্ট্রাকচারগুলি তৈরি করা হয়নি। যে একটা প্লেয়ার, যেমন আমাদের পাইনর ফুটবল লিগের কথা বলি, 3rd ডিভিশন, 2nd ডিভিশন, এদের কিন্তু একটা এজ লেভেল আছে।
ধরেন 16-18 এরা এই লেভেলে খেলতে পারে। এরপরে যে স্টেপগুলি আছে সেই খেলাগুলি তো আপনার চালু রাখতে হবে। যদি আপনি খেলা না চালু থাকে, শুধু আপনি লেখাপড়া করেন, তার পরীক্ষা নাই, তাহলে তো সে মেধা তালিকায় সে তৈরি হতে পারবে না। যদি সে মেধা তালিকা তৈরি হয়, তাকে পরীক্ষা দিতে হবে। তার মানে পরীক্ষার জায়গাগুলি, ক্ষেত্রগুলি, কম্পিটিশন জায়গাগুলি রাখতে হবে। সেই কম্পিটিশন যখন যদি থাকবে, তখনই আপনি আপনার রেজাল্টটা বের করবে। তখন সে চুজ করবে যে আমি কি মেসি হব না ম্যারাডোনা হব, এরকম চিন্তা ভাবনা করে তার চিন্তা ভাবনা আসবে। আমি বিশ্বাস করি। শোন ভাই, সাব্বির ভাই একটা বললেন যে ফুটবলে স্ট্রাকচারটা নাই, ক্রিকেটে আছে, সত্যিকার অর্থে কি পুরোপুরি আছে? যদি বিসিবির কথা বলেন, খারাপ নেই, মানে আপনার স্ট্রাকচার কিন্তু তৈরি আছে, বাট এটা আরো ভালো করতে পারে। মানে যেটা বললাম যে ঢাকার বাইরে স্ট্রাকচারগুলি আরো ভালোভাবে তৈরি করা উচিত। ঢাকার বাইরে করলাম, আসলে আমাদের তো একটা এজ লেভেল শেষ করে যখন সিনিয়র লেভেলে আসবে তখন খেলতে হবে। না খেললে তো সিনিয়র লেভেলে আপনি না খেললে তো আলটিমেটলি রেজাল্ট আসবে কোত্থেকে? সেই জায়গায় খেলার জায়গাটায় আমাদের আসলে কতটুকু ঘাটতি আছে? যদি আমি মাঠের কথা বলি, মানে কম্পিটিশনের জায়গায়, মাঠের জায়গায় বা খেলার স্কোপ তৈরি করে দেওয়ার জায়গায় কতটুকু আছে? আমাদের যা আছে তাতে আর বেশি থাকা উচিত বলে আমি মনে করি। দেখুন, আমরা যখনই কোনো স্টেডিয়ামের কথা চিন্তা করি, আমরা কিন্তু অনেক বড় কিছু চিন্তা করি না, অনেক বড় করে ইন্টারন্যাশনাল মানে হতে হবে। কিন্তু আমি মনে করি যে আমাদের আসলে মাঠ তৈরি করা উচিত মাঠে খেলার জন্য। আমার এত বড় গ্যালারি দরকার নেই, এত বড় কিছু ইনফ্রাস্ট্রাকচার দরকার নেই। আমার সুন্দর একটা গ্রাউন্ড দরকার, মানে ক্রিকেট খেলার জন্য ভালো পিচ দরকার, ফুটবল খেলার জন্য ভালো একটা মাঠ দরকার। মানুষ সবাই এসে খেলুক, খেলার সুযোগটা বেশি করে দিলে তখন যত খেলা বেশি হবে, খেলার তত বেশি তৈরি হবে। খেলোয়াড় কিন্তু ওই যে নেটসে তৈরি হয় না, খেলোয়াড় কিন্তু মাঠে দিয়ে খেলার মধ্যে তৈরি হয়। তো আমরা যা আছে তাতে আরও বেশি করা উচিত খেলা আমাদের। আপনি যদি অন্যান্য দেশেরগুলিতে দেখবেন, একটা ছেলে বছরে ওরা 300+ ম্যাচ খেলে, মানে একটা অল্প বয়সের যারা খেলা স্টার্ট করে। আমরা কিন্তু এত ম্যাচ খেলতে পারি না। কম্পিটিটিভনেস জিনিসটা যেটা সেটাও তৈরি হচ্ছে না। যত বেশি খেলবেন কম্পিটিশন আপনার তৈরি হয়ে যাবে। আপনারা সেক্ষেত্রে আমাদের মাঠের যে সংখ্যাটা সেটা আরও বেশি বাড়াতে হবে, খেলার সংখ্যাটা বাড়াতে হবে। আর ফুটবলের ক্ষেত্রে যদি বলি যে আগে আবাহনী মোহামেডানের যে ক্রেজ ছিল, সেইটার আপনারা যখন আপনি মোহামেডানে খেলেছেন, মনে মুন্না আবাহনীর দুইজনের ক্রেজ ছিল, এবং মাঠের বাইরে যেমন একজনের সাথে সখ্যতা ছিল, তেমনি এভাবে আবার মানে মাঠের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা ছিল, সেইটার প্রতিফলন কিন্তু খেলায় পড়তো। এবং আমরা এ থেকে ভালো অনেক খেলা দেখেছি, মানে দর্শকদের ক্রেজও দেখেছি। সেই কম্পিটিটিভনেসটা কমে যাওয়ার কারণটা কি, বা এটা ফিরিয়ে আনার উপায়টা কি? কারণটা হলো, আমি বলবো যে আবাহনী মাঠে ছিল, মোহামেডান প্রায় 16-17 বছর চ্যাম্পিয়ন দেখতে পারেনি। সেখানে তাদের ব্যর্থতা ছিল, যে কারণে আমরা দর্শক শূন্য হারিয়েছি। আর প্রফেশনাল লিগ আসার পরে ঢাকা কেন্দ্রিক খেলাটা কমে গেছে। অ্যাকচুয়ালি দর্শক বলতে গেলে ঢাকা কেন্দ্রিক দর্শকই বেশি পপুলারিটি। আমি মনে করি যে এটাকে স্ট্রাকচারটা একটু চেঞ্জ করা দরকার। আমি জানি মানে প্রফেশনাল লিগে যে হোম অ্যান্ড খেলার একটা সিস্টেম আছে, তো সিস্টেমটা যদি ঢাকার কেন্দ্রের ভিতরে রাখা হয়, যে আমাদের স্ট্রাকচার তো ওইরকম লেভেল না। আমি যদি বলি ইউরোপিয়ান বা অন্যান্য মালয়েশিয়া বা যাদের স্ট্রাকচারগুলি ভালো, তাদের মানে ক্লাবগুলি অবস্থানগুলি ভালো, আমাদের ক্লাবগুলি অবস্থানগুলি ওরকম ভালো না। তাদের কাছে অত পয়সা নেই যে কুমিল্লায় গেলে 3.5 লাখ টাকা লাগে, একটা টিমে একদিন আগে গেলে 3.5 লাখ খরচ। প্রত্যেকটা ক্লাবের 3.5 লাখ টাকা প্রতি ম্যাচে খরচ করা সম্ভবপর না। তো আমি মনে করি যে ইভেন্টটাকে যদি এই খেলাগুলি যদি ঢাকার ভিতরে কেন্দ্রিক করে, যেমন ঢাকা মাঠটাকে কেন্দ্রিক করে, যেমন আশেপাশে মুন্সিগঞ্জ আছে, গাজীপুর আছে, মানিকগঞ্জ আছে, এই আশেপাশে করে, তাহলে ঘণ্টাখানেকের ভিতরে কিন্তু বাস যেয়ে কিন্তু খেলতে পারে। তাহলে আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম খেলাও যদি ঢাকা কেন্দ্রিক হয়, আবার দর্শক বাড়বে, মোহামেডান আবাহনীর সেই আবার উত্তেজনা তৈরি হবে। সেই এই ঢাকা পুরো বাংলাদেশের উত্তেজনা তৈরি হবে। এই উত্তেজনার আমি মনে করি এটাকে বেস করে যদি ঢাকা অন্য ডিস্ট্রিক্টগুলি লিগগুলি খেলা হয়, তাহলে ওইখানেও কিন্তু ছেলেরা ভালো খেলার উপহার দিতে পারে। মাঠে আসে না দেখে খেলার কম্পিটিশন কমে যাচ্ছে, নাকি কম্পিটিশন নাই দেখেই আসলে দর্শক কমে যাচ্ছে, কোনটা? আমি বলবো দুইটাই। কম্পিটিশন নাই, ওরকম ভালো প্লেয়ার আসতেছে না বলে কিন্তু মাঠে মানে দর্শক যাচ্ছে না, ওই মানের প্লেয়ার আসছে, ওরকম স্টার প্লেয়ার আসতেছে না। তো এটা যেরকম সত্য, আবার এটাও সত্য যে আপনি ঢাকায় খেললে যে দর্শকরা হতো, পপুলারিটি তৈরি হইতো, হয়তো বা প্লেয়াররা আরও মানে কোয়ালিটি ফুটবলার তৈরি হতো। দর্শককে দেখি যে দর্শক আমাকে বকা দিচ্ছে, দর্শক আমাকে সাপোর্ট করতেছে, এই জিনিসটা যদি তখন যদি পাইতো, সে কিন্তু চেষ্টা করতো যে দর্শককে ভালো খেলা উপহার দেওয়ার জন্য, সে কিন্তু তার বেস্ট চেষ্টা করতো সে। শোন ভাই, একটা সময় আমরা কিন্তু
দাবায় যেটা বললাম নিয়াজ মোর্শেদ দক্ষিণ এশিয়ার প্রথম গ্র্যান্ড মাস্টার, তারপরে জিয়াউর রহমান এসছেন, রাকিব এসছেন, রাজীব এসছেন, রিফাত এসছেন। সাঁতারে মোশাররফ হোসেন ছিলেন পরবর্তী, ব্রজেন দাসের পরবর্তী, তারপরে কারার মিজান ছিলেন। অ্যাথলেটিক্সে অনেক ভালো আমরা শাহ আলমকে দেখেছি তার পরবর্তীতে। এই জায়গায় কিন্তু এখন অনেক দিন ধরে মানে গ্যাপটা অনেক সময় হয়তো একটা প্রতিভাবান আসার পরে একটা গ্যাপ থাকে, কিন্তু আমাদের এই গ্যাপটা অনেক দিন ধরে। আমরা কি শুধু মানে ওয়ান স্পোর্টস বা টু স্পোর্টস নেশন হয়ে যাচ্ছি, বা অন্য গেমসগুলোর প্রতি আমাদের আসলে হারিয়ে যাচ্ছে, মানুষের আগ্রহ হারিয়ে যাচ্ছে, নাকি আসলে আমাদের প্রতিভা তো ছিল এখন উঠে আসছে না কেন? আগে উঠে এসছে এখন আসছে না কেন? না, ওয়ান স্পোর্টস না, ফুটবল ক্রিকেট মানে ফুটবল ক্রিকেট সবসময় কিন্তু মানে অন্য স্পোর্টসের একটু আলাদা ছিল। এই দুটো স্পোর্টসের জনপ্রিয়তা সবসময় বেশি অন্য স্পোর্টস, বাট ইয়ার অ্যাবসলিউট বাকি স্পোর্টসগুলো আমাদের সাথে ছিল। আমি যে প্রবলেমগুলি দেখি যে দেখুন, আমাদের ঢাকার বাইরের আগে যে ডিস্ট্রিক্টগুলিতে যে খেলাগুলো ছিল সেইগুলো কমে গেছে, এখন আগের মতো হয় না। নিয়মিতভাবে লিগও হয় না, সেটা যেই খেলায় স্পোর্টস বলেন। আগে কিন্তু আপনার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বলে একটা কথা ছিল, সেটা কিন্তু এখন আপনি খুব দেখবেন না। আগে কিন্তু এই স্পোর্টসগুলি সব জায়গায় হতো, সুইমিং বলেন। আমাদের জেলা পর্যায়ে খেলাগুলো নিয়মিত হওয়াটা খুব দরকার। আমার এই যে খেলার কম আসছে না, এর পিছনে একটা কারণ আসলে আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বড় কারণ, যে বাকি স্পোর্টসগুলো নিয়মিতভাবে হচ্ছে না, যার জন্য আপনি অন্য স্পোর্টসের কেউ যদি সাঁতারে ভালো করে, অ্যাথলেটিক্স ভালো করে, সেরকম খেলার আসছেন না। আর অবভিয়াসলি যেটা আমি একটু প্রথমে বলেছিলাম, এখন কিন্তু আপনার মফস্বলে কিন্তু ছেলেরা অনেকখানি গ্যাজেটেড হয়ে গেছে। ওইখানে কিন্তু ছেলেরা আগে ঢাকার বাইরে যেটা হতো, খুব কমন একটা ব্যাপার ছিল, বিকালবেলা মাঠ থাকতো, কিছু সবার কাজ ছিল মাঠে যাওয়া, সেটা কিন্তু ইন জেনারেলি কিন্তু কমেছে। এটা কিন্তু ফ্যাক্ট। ঢাকার বাইরে খেলাধুলা না থাকায় মাঠে কিন্তু বাচ্চাদের যাওয়াটা কমেছে, যার জন্য আস্তে আস্তে এই স্পোর্টসগুলি কমছে। আমাদের গার্জিয়ানরাও কি এখন একটু মানে মাঠে যেতে দিতে শঙ্কাবোধ করে, নাকি একটু অনীহা প্রকাশ করে? না, ঢাকার বাইরে মাঠ খুব একটা নেই, কিন্তু ঢাকার বাইরে কিন্তু মাঠগুলো কমেছে। মানে ক্রিকেট খোলা মাঠগুলি এখন অন্য কাজে ব্যবহার হয়। ঢাকার বাইরে কিন্তু কমার্শিয়াল পারপাস অনেক বেড়ে গেছে। আগে যেমন একটা ডিস্ট্রিক্টে অনেকগুলি মাঠ থাকতো, আপনি যে দেখবেন ওই ডিস্ট্রিক্টগুলি মাঠগুলো ছুটে গেছে। ইভেন আপনি পাশাপাশি এই নেইবারিং ডিস্ট্রিক্টগুলি যান, কুমিল্লা বলেন, দেখবেন কুমিল্লা 10টা মাঠ থাকলে এখন কিন্তু সেই মাঠটা মানে 8টা মাঠে কিন্তু বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে আর কি। তো এটা কিন্তু একটা সিনারি আমাদের সারা বাংলাদেশেই। আমার মনে হয় যে এখনও সময় আছে মাঠগুলি প্রোটেক্ট করা, এবং স্পোর্টসগুলি যাতে নিয়মিত হয়। আর আমাদের কিন্তু শুধু ফুটবল ক্রিকেট না, আন্তর্জাতিক পর্যায়ে অন্য স্পোর্টসও কিন্তু ভালো করার সম্ভাবনা, কিন্তু শুটিংয়ে কিন্তু আমরা গোল পেয়েছি। সো অন্য স্পোর্টস উঠে আসছি আমরা। সো আপনারা যদি সব স্পোর্টস নিয়মিতভাবে করেন, প্রতিভা ডেফিনেটলি হবে, বাট সেই জন্য স্পোর্টসটা নিয়মিত হওয়া খুবই দরকার। সাবির ভাই, এটার সাথে কি একটু যোগ করবেন যে ক্রীড়া প্রতিমন্ত্রী কিন্তু আরেকটা ঘোষণা দিয়েছেন যে স্কুল লেভেলগুলায় 6-7টা ইভেন্ট, মানে খেলাধুলার ইভেন্ট বাধ্যতামূলক করে দেওয়ার জন্য। সেইটা প্রাথমিকভাবে ক্রিকেট, ফুটবলের সঙ্গে অ্যাথলেটিক্স এবং আরও 2-3টা খেলা আছে। এইটা আসলে কি অন্য খেলাগুলো, আমরা কিন্তু ছোটোবেলায় স্পোর্টস ডেগুলোতে মানে অ্যাথলেটিক্স থেকে শুরু করে ফুটবল ক্রিকেট তো খেলতামই, নির্মাণ ক্রিকেট বা ওই ইন্টার স্কুলের সঙ্গে সঙ্গে অ্যাথলেটিক্সগুলোতেও আমরা অংশ নিতাম। এই যে আবার এটা যদি চালু করে, এটা আসলে কতটুকু, এটা কি কিছুটা মানে আগ্রহ তৈরি করবে কিনা? হ্যাঁ, অবশ্যই বাধ্যতামূলক যখন করবে তখন খেলোয়াড়দের ভিতরে আগ্রহ, আমি বলতে যে বাচ্চাদের ভিতরে আগ্রহ প্রকাশ করবে, সে কোন খেলাটা বেছে নিতে চায়, তার কাছে কোন খেলাটা ভালো লাগে। সে স্কুল থেকে যদি সে খেলতে পারে, তাকে যদি উৎসাহ, তার শিশু মন সে কোন দিকে মোড় নেবে কেউ জানে না। তা আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা যদি আমরা ক্ষেত্রগুলি তৈরি করি, তখন প্লেয়াররা মানে যারা খেলোয়াড়রা মানে উদীয়মান বাচ্চারা যারা আছে, তারা চিন্তা করবে আমি কোন ইভেন্টে যাব, কোন খেলাকে বেছে নিব। এইটা প্রায়োরিটি যদি থাকে, অবশ্যই আমার কাছে মনে হয় স্পোর্টসে ভালো কিছু হবে, আমি বিশ্বাস করি। এবারে নতুন কুড়ি স্পোর্টস যেটা শুরু হচ্ছে, সেই এই বছর 1,60,000 কিশোর কিশোরী তরুণ তরুণী অংশ নিচ্ছে। আমরা সুমন ভাই শুরুতেই একটা বলছিলেন যে এখান থেকে যদি 50 জন করেও আসে, আমি ধরে নিলাম পার ডিসিপ্লিনে যদি 10 জন করেও আসে, প্রতি বছর যদি হয় একটা ভালো, এইটা কি আমাদের ভবিষ্যতে আন্তর্জাতিক ক্ষেত্রে বা আমাদের পাইপলাইনের ক্ষেত্রে, প্রত্যেকটা যদি খেলার কথা বলি, শুধু ফুটবল ক্রিকেট না, সেটা কি একটা ভালো সাপ্লাই চেইন তৈরি করবে কিনা? অবশ্যই একটা প্রতিভা
অনেক সময় আছে না, অনেক প্রতিভা আছে আমরা খুঁজে পাই না, হয় না তৃণমূল পর্যায়ে তো আসলে সবসময় সুযোগ সুবিধা থাকে না দেখার। তো এটা করে যে হলো যে মিসিংটা কম হবে, হয়তো 10টা আগে আগে 5 জন আসতো, এখন কিন্তু 20 জন আসছে, কিন্তু 30 জন আসছে। সো প্রতিভা মিসিংটা কম হবে এখন, এবং এটা ডেফিনেটলি এটার খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলবে আমাদের স্পোর্টসে। আর আরেকটা ব্যাপার হলো সবগুলো স্কুলে মাঠ আছে কিনা, এটাও একটা ঢাকার ভিতরে তো খুব সংকট, সেটা সেটা একটা দেখার বিষয় আছে। দর্শক, আমাদের সময় প্রায় শেষ, আজ এখানেই শেষ করছি, পরে আবারও দেখা হবে। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।